রাতের আকাশটা আজ বড্ড মেঘলা। তানিশা বেলকনির গ্রিল ধরে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি শূন্যে লটকানো, কিন্তু মনটা তোলপাড় হচ্ছে হাজারো প্রশ্নের ঝড়ে। বাতাসের ঝাপটায় তার এলোমেলো চুলগুলো উড়ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আরাব ধীর পায়ে এসে তানিশার ঠিক পেছনে দাঁড়ালো। তানিশার শরীরের গন্ধ তাকে মাতাল করে, কিন্তু আজ এই দূরত্বটা যেন যোজন যোজন মাইলের। আরাপ আলতো করে হাত বাড়ালো, তানিশার কাঁধ স্পর্শ করলো, কিন্তু স্পর্শ পাওয়া মাত্রই তানিশা যেন ছট করে উঠল। এক ঝটকায় কাঁধ থেকে আরাপের হাতটা সরিয়ে দিয়ে সরে দাঁড়ালো। তার চোখে ঘৃণার আগুন জ্বলছে। তানিশা ধরা গলায় বলল, আমায় এভাবে ঠকানো কি খুব জরুরি ছিল আরাপ? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে তুমি। আরাপ একটা দীর্ঘশ্বাস ফেলল, বুকটা যেন ফেটে যাচ্ছে তার। সে বেলকনির রেলিং ভর দিয়ে তানিশার দিকে না তাকিয়ে মেঝের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, বিশ্বাস করো তানিশা, আমি তোমাকে ঠকাতে চাইনি। পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। মেঘলার সাথে আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। কোনোদিন আমাদের কোনো শারীরিক সম্পর্ক বা ঘনিষ্ঠ কিছু হয়নি। সে আমাকে ছুঁতে পর্যন্ত দেয়নি। তানিশা চুপ করে রইল। তার নীরবতা আরাপকে আরো বেশি অস্থির করে তুলল। আরাপ আবার বলতে লাগলো, গলার স্বর এবার খাদে নেমে এসেছে। তুমি জানো তানিশা, বাসর রাতে যে কোনো পুরুষের অনেক স্বপ্ন থাকে, কিন্তু আমার সেই রাতটা ছিল নরকের মতো যন্ত্রণাদায়ক। মেঘলা সারা রাত তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছে, ভিডিও কলে থেকেছে। আমি একই ঘরে একই বিছানায় বসে ছিলাম পুতুলের মতো। আমার চোখের সামনে আমার স্ত্রী অন্য পুরুষের সাথে প্রেম আলাপ করছে, হাসাহাসি করছে। তুমি বলো তখন আমার মনের অবস্থা কি হয়েছিল? আমি কি পুরুষ ছিলাম না? আমার কি আত্মসম্মান ছিল না? কিন্তু বাবার মৃত্যুর পর ব্যবসার অবস্থা আর মায়ের অসুস্থতার কথা ভেবে আমি সব সহ্য করে নিয়েছিলাম। তানিশার বুকের ভিতরটা একটু মোচড় দিয়ে উঠল। আরাপের কণ্ঠে এমন এক হাহাকার ছিল, যা অভিনয় মনে হলো না। সে কোনো জবাব দিল না, শুধু গ্রিলটা আরো শক্ত করে আঁকড়ে ধরলো। আরাপ তানিশার দিকে এক পায়ে এগিয়ে এসে বলল, সে ডিভোর্স নিয়ে আমার টাকা নিয়ে তার প্রেমিকের সাথে চলে যাওয়ার পর আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। মা চেয়েছিলেন আমি আবার বিয়ে করি। আমিও চেয়েছিলাম এমন একজনকে, যে আমাকে আমার মতো করে ভালোবাসবে, আমার অতীত নিয়ে খোঁটা দেবে না। অনেক মেয়ে দেখেছি, কিন্তু কারোর মধ্যেই সেই মায়া খুঁজে পাইনি। এরপর একদিন তোমাকে দেখলাম। তোমার ওই সরল চোখ দুটো দেখেই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। মনে হয়েছিল এই মেয়েটি আমাকে নতুন জীবন উপহার দিতে পারবে। আরাপ একটু থামলো, তানিশার চোখের দিকে তাকানোর চেষ্টা করে বলল, বাসায় প্রস্তাব পাঠালাম, ইচ্ছে ছিল বিয়ের আগে তোমাকে সব সত্যি বলে দেব, কিন্তু ভয় হচ্ছিল তানিশা, ভীষণ ভয় হচ্ছিল। যদি তুমি আমার অতীতের কথা শুনে আমাকে ভুল বোঝো, যদি তুমি দূরে সরে যাও, তোমাকে হারানোর ভয় আমাকে কাপুরুষ বানিয়ে দিয়েছিল। তাই আর বলা হয়ে ওঠেনি। আজ তুমি সব জেনে গেছো। এখন তুমি আমায় যা শাস্তি দেবার দিতে পারো, আমি মাথা পেতে নেব। শুধু শুধু আমাকে ছেড়ে যেও না, দোহাই লাগে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তানিশার কিছু বলার ভাষা নেই। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। জীবনের এমন একটা মোড়ে সে পৌঁছে গেছে, যেখান থেকে ফেরার কোনো সহজ পথ নেই। তার সামনে এখন দুটি পথ খোলা। হয় আরাপের এই কলঙ্কিত অতীত মেনে নিয়ে বাকি জীবন তার সাথে কাটাতে হবে, নয়তো তাকে ছেড়ে চিরতরে বাবার বাড়িতে চলে যেতে হবে। কিন্তু বাবার বাড়ি ফিরে যাওয়ার কি এত সহজ? সমাজ কি তাকে সহজভাবে মেনে নিবে? বিয়ের মাত্র 15 দিনের মাথায় ফিরে গেলে হাজারটা প্রশ্ন উঠবে। দোষ তার না থাকলেও সমাজ আঙ্গুল তুলবে তানিশার দিকেই। তাকে অপয়া, অলক্ষী বলে গঞ্জনা সইতে হবে। আর আরাপ, লোকটা কি সত্যিই খারাপ, নাকি পরিস্থিতির শিকার? গত 15 দিনে তো আরাপ তাকে রানীর মতোই রেখেছে, কোনো অযত্ন করেনি। তানিশার মনের ভিতর দোটানা, একদিকে অপমানিত হওয়ার জ্বালা, অন্যদিকে আরাপের প্রতি মায়া আর সমাজের ভয়। অনেকক্ষণ চুপ থাকার পর তানিশা একটা লম্বা শ্বাস নিল। আরাপের দিকে তাকালো। লোকটার চোখে পানি চিকচিক করছে। তানিশা ধীর গলায় বলল, ঠিক আছে, আমি যাব না। কথাটা শোনা মাত্রই আরাপের মুখটা উজ্জ্বল হয়ে উঠল।
সে যেন বিশ্বাসই করতে পারছে না। মুহূর্তের আবেগে সে তানিশাকে জড়িয়ে ধরলো বুকের মাঝে খুব শক্ত করে, যেন ছেড়ে দিলেই তানিশা হারিয়ে যাবে। তানিশা এবার আর বাধা দিল না। আরাপের বুকের দুঃখবুকুনি সে স্পষ্ট শুনতে পাচ্ছে। তানিশা অনুভব করলো আরাসের এই আলিঙ্গনে কোনো মিথ্যে বা ছলনা নেই। লোকটা হয়তো সত্যিই তাকে ভালোবাসে, হয়তো ওকে আরেকবার বিশ্বাস করা যায়। রাত গভীর, ঘড়ির কাঁটা ৩টার ঘর ছুঁই ছুঁই। তানিশা গভীর ঘুমে আচ্ছন্ন। আরাপ তার পাশেই শুয়ে আছে। জানালার পর্দা ভেদ করে রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলো ঘরে এসে পড়ছে। হঠাৎ সেই শব্দটা, সেই বুক ফাটা কান্নার আওয়াজ গঙ্গানির মতো যেন মাটির নিচ থেকে উঠে আসছে। তানিশার ঘুম ভেঙে গেল। সে ধর্মর করে উঠে বসলো বিছানায়। কানটা খাড়া করলো। হ্যাঁ, ভুল শুনছে না সে। স্পষ্ট কান্নার আওয়াজ। সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি? তানিশার নিজের হাতে জোরে একটা চিমটি কাটলো। উফ, ব্যথা অনুভব করলো সে। তার মানে এটা স্বপ্ন নয়, ঘোর বাস্তব। তানিশার শরীর হিম হয়ে গেল। পাশে আরাপ অঘরে ঘুমোচ্ছে। তাকে ডাকার সাহস হলো না। এক অদম্য কৌতূহল আর ভয় তাকে বিছানা থেকে নামতে বাধ্য করলো। তানিশা ধীর পায়ে রুম থেকে বের হলো। করিডোরটা অন্ধকার, শুধু দূরের একটা ডিম লাইট জ্বলছে। সেই আলো আঁধারিতে সে দেখল সেই দরজার সামনে সেই কালো বোরকা পরিহিত মহিলা বসে আছে। সে দুহাতে মুখ ডেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তানিশার পা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। তবু সে সাহস সঞ্চার করে দূর থেকে জিজ্ঞেস করলো, কে? কে আপনি? এত রাত এখানে বসে এভাবে কান্না করছেন কেন? তানিশার গলার আওয়াজে মহিলার কান্না হুট করে থেমে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো করিডোরে। মহিলাটি ধীরে ধীরে হাত সরালো মুখ থেকে, কিন্তু মুখটা দেখা গেল না। অন্ধকারে মুখ ঢাকা। সে তার কালো হাতটা বাড়িয়ে দিল তালাবদ্ধ দরজার দিকে। তর্জনী দিয়ে ইশারা করলো দরজার ভিতরের দিকে। তানিশা ঢোক গিলে বলল, কি? কি আছে ওর ভিতর? আপনি বারবার ওই ঘরের দিকে ইশারা করছেন কেন? হঠাৎ মহিলাটি কেঁপে উঠল। আর তারপরে শুরু হলো এক বিকট হাসির শব্দ। খলখল করে হাসছে সে। সেই হাসি কোনো স্বাভাবিক মানুষের হাসি নয়, যেন কোনো প্রেতাত্মার উল্লাস করছে। হাসিটা ক্রমশ চড়া হতে লাগলো, যেন পুরো বাড়িটা কাঁপিয়ে দিচ্ছে। তানিশা ভয়ে থরথর করে কাঁপছে। সে পিছিয়ে আসতে চাইলো, কিন্তু পারল না। ঠিক সেই মুহূর্তে কেউ তার কাঁধে শক্ত হাতে স্পর্শ করলো। আহ! তানিশা চমকে উঠে চিৎকার করে পিছনে ফিরল। দেখলো আরাপ দাঁড়িয়ে আছে। তার চোখ রক্তজবা ফুলের মতো লাল, কপালে ভাঁজ। তানিশা হাঁপাতে হাঁপাতে আরাপকে জড়িয়ে ধরলো। তোতলামি করে বলল, আরাপ, আরাপ দেখো, ওখানে কেউ আছে, ওই মহিলা। আরাপ তানিশাকে ছাড়িয়ে দিয়ে বিরক্ত ভরা গলায় বলল, কি বলছো কি? এত রাতে এখানে কি করছো তুমি? আর কার কথা বলছো? তানিশা আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, ওই তো, ওই যে দরজার সামনে। কিন্তু তানিশা আঙ্গুল তুলে দেখলো জায়গাটা ফাঁকা, কেউ নেই। সেই কালো ছায়া, সেই মহিলা, সেই হাসি, সব যেন এক নিমিষেই ভোজবাজির মতো মিলিয়ে গেছে। আরাপ চারপাশে তাকিয়ে বলল, কই, এখানে তো কেউ নেই। তুমি আবার স্বপ্ন দেখছো তানিশা? চলো ঘরে চলো। তানিশা মাথা নাড়ল। সে বিশ্বাস করতে পারছে না। না আরাপ, আমি স্বপ্ন দেখিনি। আমি নিজের কানে তার হাসি শুনেছি, কান্না শুনেছি। সে আমাকে ওই ঘরের দিকে ইশারা করছিল। আমি স্পষ্ট দেখেছি। আরাপের মুখটা হঠাৎ কঠিন হয়ে গেল। সে তানিশার দিকে এগিয়ে এসে বলল, তোমাকে না আমি ওই ঘরের আশেপাশে আসতে বারণ করেছি, মনে আছে তোমার? তানিশা অবাক হয়ে আরাপের দিকে তাকালো। আরাপের গলার স্বরে সেই কোমলতা আর নেই। সেখানে এখন শুধুই রুক্ষতার রাগ। তানিশা ব্রকুচকে তাকালো। সেও এবার আর চুপ রইল না। তুমি কেন আমাকে বারবার ওখানে আসতে নিষেধ করো আরাপ? কি আছে ওই ঘরে? হ্যাঁ, কেন তুমি এত ভয় পাও নাকি? ওখানে কোনো গোপন কিছু রেখেছো যা জানা আমার জন্য ঠিক হবে না? ওই মহিলার সাথে ওই ঘরের কি সম্পর্ক? কথাগুলো শুনে আরাপ যেন হিংস্র হয়ে উঠল। সে এক ঝটকায় তানিশার বাহু শক্ত করে চেপে ধরলো। তানিশার মনে হলো হাড়গুলো বুঝি গুঁড়ো হয়ে যাবে। আরাপ দাঁত কটমট করে হিসিয়ে বলল, আমার কথা বোঝার চেষ্টা করো তানিশা। বেশি কৌতূহল ভালো না। যা বারণ করেছি সেটা মেনে চলো, নয়তো ফল কিন্তু মোটেও ভালো হবে না। সাবধান করে দিচ্ছি তোমাকে। তানিশা ব্যথায় কুঁকড়ে উঠল। সে আরাপের এই রূপ আগে কখনো দেখেনি।
তবে সেও দমে যাওয়ার পাত্রী নয়। সে প্রচন্ড শক্তিতে নিজের হাতটা ছাড়িয়ে নিল আরাপের মুঠো থেকে। তারপর আরাপের চোখের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল, খবরদার আরাপ, আমার গায়ে হাত তুলবে না। আমাকে বেশি রাগালে কিন্তু আমি এক মুহূর্তেও এখানে থাকবো না। আমি কাল সকালেই চলে যাব। তুমি একটা মিথ্যাবাদী আর প্রতারক। তোমার এই রহস্যের গুহায় আমি আর থাকবো না। তানিশার এই রুদ্রমূর্তি দেখে আরব যেন কিছুটা থমকে গেল। সে চুপ হয়ে গেল। তার চোখের রাগে ভাবটা নিমিষে মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠল এক অসহায়ত্ব আর ভয়ের ছাপ। সে হয়তো বুঝতে পারলো বেশি চাপ দিলে তানিশার সত্যিই চলে যাবে। তানিশার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে হনহন করে হেঁটে গিয়ে পাশের গেস্ট রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আরব কিছুক্ষণ পাথরের মূর্তির মতো করিডোরে দাঁড়িয়ে রইল। সে একবার তাকালো তানিশার বন্ধ দরজার দিকে, আরেকবার তাকালো সেই ঘরের তালাবদ্ধ দরজার দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেল। করিডোর এখন আবার শূন্য, শুধু নিস্তব্ধতা বিরাজ করছে। ঠিক তখন দরজার সামনের বাতাসটা যেন ঘন হতে শুরু করলো। অন্ধকার ভরে ধীরে ধীরে দৃশ্যমান হলো সেই কালো বোরকা পরিহিত ছায়াটি। তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু তার শরীর থেকে বের হচ্ছে এক সাদা আভা। মহিলাটি তানিশার বন্ধ দরজার দিকে তাকিয়ে আবার সেই বিকট শব্দে হাসতে লাগলো। তারপর ফিস ফিস করে হাড়হিম স্বরে বলল, আরাপ, তোর খেলা শেষ, এবার আমার খেলা শুরু। প্রতিদিনের অভ্যাসত আজও তানিশা আগেভাগেই উঠে আরাপের অফিসে সব কিছু গুছিয়ে রাখলো। ইস্ত্রি করা শার্ট, ওয়ালেট, ঘড়ি আর টিফিন ক্যারিয়ার সবই পরম যত্নে টেবিলে সাজিয়ে দিল। আরাপ শাওয়ার নিয়ে তৈরি হয়ে ডাইনিং টেবিলে নাস্তা করলো। তানিশা চুপচাপ তার পাশে দাঁড়িয়ে রইলো, কিন্তু কোনো কথা বলল না। আরাপ আজ অদ্ভুত রকমের নীরব। নাস্তা শেষ করে আরাপ জুতো পরে দরজার কাছে এগিয়ে গেল। তানিশা তার ব্যাগটা এগিয়ে দিল। প্রতিদিন এই সময়টায় আরাপ তানিশার দু কাঁধ ধরে আলতো করে কাছে টানে, কপালে ভালোবাসার একটা চুমু এঁকে দিয়ে বলে, সাবধানে থেকো। কিন্তু আজ আরাব ব্যাগটা হাতে নিয়ে তানিশার দিকে একবার তাকালো। সেই দৃষ্টিতে কোনো আবেগ নেই, ভালোবাসা নেই, আছে কেবল একরাশ গভীরতা। সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, হয়তো কিছু বলতে চাইলো, কিন্তু শেষমেশ কিছুই না বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল। তানিশা পাথরের মতোই দাঁড়িয়ে রইল। দরজা বন্ধ করার সময় তার মনে হলো, এই মানুষটাকে আসলেই তাকে ভালোবেসেছিল, নাকি গত 2 সপ্তাহে সে আদর, সোহাগ, যত্ন সবটাই ছিল এক নিখুঁত অভিনয়। একটা দীর্ঘশ্বাস ফেলে তানিশা ফিরে এলো। ঘড়ির কাঁটা টিক টিক করে ঘুরে বেলা 12টায় পৌঁছলো। তখন বাড়ির গেটে গাড়ির হর্ন বাজলো। রাবেয়া খাতুন আর রিয়া ফিরে এসেছে। তানিশা ধীর পায়ে নিচে নেমে দরজা খুলে দিল। রাবেয়া খাতুনকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। তিনি ভিতরে ঢুকে সোফায় গায়ে এলিয়ে দিলেন। রিয়া হাতে থাকা ব্যাগগুলো পাশে নামিয়ে রাখলো। তানিশার মুখটা থমথমে, চোখের নিচে কালশিটের দাগ স্পষ্ট। গত রাতের অভিজ্ঞতা আর সকালে আরাপের অবহেলা, সব মিলিয়ে তার মানসিক অবস্থা খুবই নাজুক। রাবেয়া খাতুন তানিশার মুখের দিকে তাকিয়ে একটু চমকে উঠলেন। তিনি চেনেহ মাখা গলায় জিজ্ঞেস করলেন, কিরে মা, তোকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ নাকি? নাকি আরাপের সাথে কিছু হয়েছে? শাশুড়ির মুখে এমন দরদি কথা শুনে তানিশার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। বুকের ভিতর জমে থাকা সব ক্ষোভ যেন অগ্নিগিরির মতো বিস্ফোরিত হলো। সে চিৎকার করে বলে উঠল, আপনারা সবাই মিলে আমার সাথে এমন জঘন্য প্রতারণা কেন করলেন মা? আমি আপনাদের কি ক্ষতি করেছিলাম? আপনার ছেলে যে আগে বিবাহিত ছিল, তার একটা অতীত আছে, এই কথাটা আপনারা সবাই মিলে কেন মিথ্যে বলে ডেকে রাখলেন? রাবেয়া খাতুন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তিনি কিছু একটা বলতে চাইলেন, মুখটা হা করলেন, কিন্তু কোনো শব্দ বের হলো না। হঠাৎ করে তিনি বাঁ হাত দিয়ে নিজের বুকের বাম পাশটা খামচে ধরলেন। তার মুখটা নীল হয়ে গেল। উফ মাগো বলে একটা যন্ত্রণাকাতক শব্দ করে তিনি সোফার উপর ঢলে পড়লেন। তানিশা ভয় পেয়ে গেল। তার সব রাগ মুহূর্তেই পানি হয়ে গেল। সে দৌড়ে গিয়ে রাবেয়াকে ধরে ফেললো। মা, মা, কি হয়েছে আপনার? রিয়া, দেখ তো মায়ের কি হলো? রিয়া দৌড়ে এসে রাবেয়ার হাত জ্বলতে শুরু করলো। আতঙ্কিত গলায় বলল, ভাবি, খালা, আমার হার্টের প্রবলেম আছে।
ডাক্তার একদম বারণ করেছে কোনো টেনশন দিতে। আপনি হঠাৎ এমন উত্তেজনাপূর্ণ কথা কেন বললেন? তারা দুজনেই ধরাধরি করে রাবেয়াকে তার বেডরুমে নিয়ে গেল। এর মধ্যে রিয়া আরাফকে ফোন করে খবরটা দিল। খবর পাওয়া মাত্রই আরাফ অফিস থেকে ঝড়ের বেগে ছুটে এলো। সাথে নিয়ে এলো তাদের ফ্যামিলি ডাক্তার মুহিত সাহেবকে। ডক্টর মুহিত রাবেয়াকে ভালো করে চেক আপ করলেন, প্রেশার মাপলেন, পালস দেখলেন। তারপর ইনজেকশন পুশ করে আরাফের দিকে তাকিয়ে বললেন, উনি এখন আশঙ্কামুক্ত, কিন্তু আমি তো আগেই বলেছিলাম ওনাকে কোনোভাবেই মানসিক চাপ দেওয়া যাবে না। অতিরিক্ত টেনশনের কারণেই প্রেশার বেড়ে গিয়ে এমনটা হয়েছে। উনাকে বিশ্রামে থাকতে দিন। ডক্টর চলে যাওয়ার পর আরাফ মায়ের শিওরে কিছুক্ষণ বসে রইল। রাবেয়া তখনও ঘুমায়নি। আধো অচেতন অবস্থায় বিড়বিড় করে বলল, আমাদের মাফ করে দিস মা, আমরা তোকে ঠকিয়েছি, কিন্তু আমরা নিরুপায় ছিলাম। মায়ের এই কথা শুনে আরাফের চল শক্ত হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে তানিশার হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল। দরজা বন্ধ করে সে তানিশার দিকে রাগী চোখে তাকালো। এখন বুঝতে পারছে তো মা কেন অসুস্থ হয়ে পড়লো? আমি তো তোমাকে কাল রাতেই সব সত্যি বলছিলাম। আমার অতীত, আমার ভুলের কথা সব স্বীকার করেছি। তারপর মাকে এসব কথা বলে অসুস্থ করার কি খুব জরুরি ছিল? তোমার যদি আমার সাথে থাকতে ইচ্ছে না করে তুমি চলে যাও, কিন্তু দোহাই লাগে আমার মাকে আর কোনো অশান্তিতে ফেলো না। তানিশার খুব ইচ্ছে হলো আরাবকে মুখের উপর বলে দিতে, তোমার মায়ের অসুস্থতাও হয়তো তোমাদের এই নাটকেরই একটা অংশ, কিন্তু সে পারল না। আরাফের চোখের ওই হিংস্রতা দেখে সে চুপসে গেল। সে কোনো কথা না বলে নিজের ঘরে গিয়ে বিছানায় উপর হয়ে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর আরাফের রাগ কমলো। সে বুঝতে পারলো হয়তো একটু বেশি কঠোর হয়ে গেছে। সে ধীর পায়ে তানিশার পাশে এসে বসলো। তানিশার পিঠে হাত রেখে নরম গলায় ডাকলো, তানিশা। তানিশা সাড়া দিল না। আরাফ তাকে জোর করে সোজা করে বুকের সাথে মিশিয়ে ধরলো। তানিশা বাধা দিল না, কিন্তু আগের মতো সেই উষ্ণতাও অনুভব করলো না। আরাব কানের কাছে ফিসফিস করে বলল, সরি জান, মাকে এই অবস্থায় দেখে আমার মাথা ঠিক ছিল না। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না, প্লিজ। আমাকে ভুল বুঝো না। তানিশা কোনো জবাব দিল না। আরাফের বুকে মাথা রেখে সে ভাবছিল, এই মানুষটা কত দ্রুত রং বদলায়। এই রাগ, এই ভালোবাসা, কোনটা সত্যি? আরাফ তানিশাকে অনেক বুঝিয়েছে, আদর করে আবার অফিসে চলে গেল। তানিশা জানালার গ্রিল ধরে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে এক গভীর ষড়যন্ত্রের জালে আটকে পড়েছে। দেখতে দেখতে আরো দুটো দিন কেটে গেল। আরাব তানিশার সাথে আগের মতোই স্বাভাবিক আচরণ করছে যেন মাঝখানের ওই ঝড়ের রাতটা আসেনি। কিন্তু তানিশার মন থেকে সন্দেহ যায়নি। এই 2 দিন সে সুযোগ পেলেই ওই তালাবদ্ধ ঘরটার চাবি তন্ন তন্ন করে খুঁজছে। ড্রয়ার, আলমারি, এমনকি আরাফের পকেটেও হাতড়ে দেখেছে, কিন্তু চাবি কোথাও নেই। আজ বিকেলটা খুব গুমোট। আকাশে মেঘ জমেছে। রাবেয়া খাতুন শরীরে একটু ভালো বোধ করায় নিজের ঘরে বসে আছেন। তানিশা বাগানের এক কোণে সিমেন্টের বেঞ্চটায় বসে আছে। তার দৃষ্টি পুরনো আমলের বিশাল বাড়িটার দিকে। বাড়িটা আজ কেন যেন খুব রহস্যময় আর অচেনা মনে হচ্ছে। এমন সময় রিয়া ধীর পায়ে এসে তানিশার পাশে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে একটু সংকোচ নিয়ে বেঞ্চের এক কোণায় বসলো। ভাবি, একা একা বসে কি ভাবছেন? তানিশা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু না রিয়া, শুধু ভাবছি মানুষের জীবন কত অদ্ভুত। যাকে আপন ভাবি সেই পর হয়ে যায়। রিয়া চুপ করে রইল। তানিশা হঠাৎ রিয়ার দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, আচ্ছা রিয়া, সত্যি করে একটা কথা বলবে? তোমার মেঘলা ভাবি কি আসলেই খুব খারাপ ছিল? আরাব বলল, সে নাকি খুব লোভী ছিল, বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। রিয়া চমকে উঠল। তার চোখে মুখে ভয়ের ছাপ। সে চারপাশটা একবার দেখে নিল, কেউ আড়ি পাচ্ছে কিনা। তারপর ফিসফিস করে বলল, এসব আপনি কি বলছেন ভাবি? মেঘলা আপু তো অনেক ভালো ছিল, মাটির মানুষ যাকে বলে। উনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না। তানিশা ব্রোকুসকে বললেন, ভালো হলে কি সে বিয়ের পরপরই তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেত, টাকা গয়না নিয়ে? রিয়া আবার তানিশার দিকে একটু ঝুঁকে এলো। গলা নামিয়ে একদম ফিসফিস করে বলল, ভাবি, আমার মনে হয় না মেঘলা আপু পালিয়ে গেছে।
সবটাই এদের সাজানো নাটক হতে পারে। মেঘলা আপু পালিয়ে যাওয়ার মতো মেয়ে ছিল না, তাকে আমি খুব কাছ থেকে দেখেছি। তানিশার বুকের ভিতরটা ধক করে উঠল। সে বলল, তা কেন হবে? আরব কেন মিথ্যে বলবে? রিয়া বলল, আমি জানি না ভাবি, তবে এই বাড়িতে অনেক কিছুই স্বাভাবিক না। আপনি কি এই বাড়িটা সম্পর্কে কিছু জানেন? তানিশা অবাক হয়ে বলল, কেন? এটা তো আরাপের বাবার পৈতৃক বাড়ি। ও তো বলল ওর বাবা অসুস্থ অবস্থায় এই বাড়িতেই মারা গেছেন। ওনার অনেক স্মৃতি আছে এখানে। রিয়া শুকনো হাসলো। ভাবি, আমার মনে হয় না এটা ওনাদের বাড়ি। আরাব ভাইদের আসল বাড়ি শহরের ওইদিকে, আর ওনারা তো এখানে এসেছেন মাত্র 2 বছর আগে। তার আগে বাড়ির কথা আমি কখনো শুনিনি। মেঘলা আপুর সাথে বিয়ের সময় ওনারা অন্য বাসায় ছিলেন। মেঘলা আপুর নিখোঁজ হওয়ার কিছুদিন পরই ওনারা এই পুরনো বাড়িটা কিনে এখানে শিফট করেন। তানিশার মাথাটা চক্কর দিয়ে উঠল। 2 বছর আগে? কিন্তু আরাব তো বলেছিল এটা তার বাবার আমলের বাড়ি। তাহলে তালাবদ্ধ ঘরে বাবার স্মৃতি থাকার কথাটাও কি মিথ্যে? তানিশা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা রিয়া, মেঘলার বাড়ি কোনটা ছিল? আর তার মা? আরাব বলল, মেঘলার মা মেয়ের শকে হার্ট অ্যাটাকে মারা গেছেন। রিয়া মাথা নাড়ল। মেঘলা আপুদের বাড়ি ছিল আরাব ভাইদের আগের বাসার কাছেই। আর মেঘলা আপুর মা, উনি মারা যাননি ভাবি। কি বলছো তুমি? কিন্তু আরাব যে বলল। রিয়া আবার তানিশার হাতটা ধরলো। তার হাত কাঁপছে। আরাব ভাইয়া সবাইকে বলছিল খালাম্মা মারা গেছেন, এমনকি একটা লাশও দাফন করা হয়েছিল। কিন্তু আমি লুকিয়ে সেই লাশ দেখছিলাম ভাবি। ওই লাশ মেঘলা আপুর মায়ের ছিল না। মুখটা চেনা যাচ্ছিল না, কিন্তু গায়ের গঠন আর উচ্চতা দেখে আমি নিশ্চিত হয়েছিলাম ওটা অন্য কেউ। মেঘলা আপুর মা আসলে মারা যায়নি, উনি নিখোঁজ হয়েছেন, ঠিক মেঘলা আপুর মতোই। তানিশার রিয়ার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। তার হাত পা অবশ হয়ে আসছে। তাহলে কি আরাপ এত বড় মিথ্যে বলছে? একটা জ্যান্ত মানুষকে মৃত বলে চালিয়ে দিয়েছে। আর এই লাশটা তবে কার ছিল? তানিশার মনে হলো তার চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। সে কাকে বিশ্বাস করবে? আরাবকে, যে তাকে ভালোবাসার মায়াজালে আটকে রেখেছে, নাকি রিয়াকে? তানিশা অস্পষ্ট স্বরে বলল, তাহলে মেঘলার মা এখন কোথায়? আর মেঘলাই বা কোথায়? রিয়া আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সেটা শুধু আল্লাহ জানেন ভাবি। তবে আমার মনে বলে মেঘলা আপু আর তার মা দুজনেই কোনো এক বড় বিপদে আছেন। অথবা রিয়া কথাটা শেষ করলো না। তার দৃষ্টি চলে গেল দোতলার সেই বন্ধ জানালার দিকে, যেখানে ঘরটা অবস্থিত। তানিশার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। রিয়ার দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো ওই জানালার দিকে। মনে হলো জানালার পর্দার আড়াল থেকে কেউ একজন তাদের দিকেই তাকিয়ে আছে। আকাশে তখন গোধূলির শেষ আভা মিলিয়ে যাচ্ছে। বাড়ির ভিতরটা ক্রমশ আবছা অন্ধকারে ডেকে আসছে। তানিশা দোতলার করিডর দিয়ে হেঁটে সেই নিষিদ্ধ ঘরটার সামনে এসে দাঁড়ালো। ঘরটা যেন এক জীবন্ত রহস্য হয়ে আছে, যা তাকে চুম্বকের মতো প্রতিনিয়ত নিজের দিকে টানছে। সে আলতো পায়ে দরজার একদম কাছে গিয়ে দাঁড়ালো। দরজায় গায়ে হাত বুলোতে গিয়ে তার দৃষ্টি আটকে গেল পিতলের তালাটার উপর। পুরোনো আমলের ভারী তালা, কিন্তু একটা জিনিস তানিশার নজরে খুব অদ্ভুত ঠেকলো। দরজায় কাঠের ফ্রেমে হাতলে কোথাও ধুলোর আস্তরণ জমে আছে, যা প্রমাণ করে বহুদিন এগুলোর যত্ন নেওয়া হয়নি। অথচ তালাটা একদম চকচক করছে। কোথাও এক বিন্দু জং বা মরিচা নেই। এমনকি তালার ছিদ্রের মুখে তেলের হালকা ছিটছিটে ভাব, যা স্পষ্ট বলে দেয় যে এই তালা নিয়মিত খোলা হয় এবং যত্ন সহকারে তেল দেওয়া হয়। তানিশার বুকের ভিতরটা ধক করে উঠল। আরাপার শাশুড়িমা বলছিলেন বাবার মৃত্যুর পর থেকে এ ঘর আর খোলা হয় না, স্মৃতির ধুলো জমে আছে ভিতরে। কিন্তু এই ঝকঝকে তালা তো অন্য কথা বলছে। তার মানে আরাপ মিথ্যে বলেছে। এই ঘরে নিয়মিত কেউ যাতায়াত করে, কিন্তু কে? আর কেনই বা এত গোপনীয়তা? তানিশা বুঝতে পারলো তার এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক এই তালার চাবি খুঁজে বের করা। এই ঘরের ভিতরেই লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর, অথবা হয়তো কোনো এক ভয়ঙ্কর সত্য। রাতের বেলা আরাপ অফিস থেকে ফিরেছে। তানিশার সাথে তার আচরণ আজ খুবই স্বাভাবিক।
বরং একটু বেশি আহ্লাদী। তানিশা নিজের সন্দেহ আর ভয়টাকে মনের গভীরে চাপা দিয়ে আরাফের সাথে স্বাভাবিক থাকার অভিনয় করে যাচ্ছে। ডিনারের পর আরাফ হঠাৎ সোফায় হেলান দিয়ে আড়মোড়া ভেঙে বলল, উফ, আজ সারাটা দিন বড্ড দখল গেছে। জানো তানিশা, আজ না খুব কফি খেতে ইচ্ছে করছে, একদম কড়া লেগারের কফি। তানিশা উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা তুমি বসো, আমি এখনই বানিয়ে আনছি। আরাপ খপ করে তানিশার হাত ধরে ফেললো, ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ঝুলিয়ে বলল, না গো, আজ তোমার হাতের নয়, বরং আমি তোমাকে স্পেশাল কফি বানিয়ে খাওয়াবো। তুমি জানো না, আমি কিন্তু মাঝে মধ্যে দারুণ কফি বানাই। তানিশা অবাক হয়ে বলল, তুমি বানাবে? কেন? তুমি কেন কষ্ট করবে? চলো আমি তোমাকে হেল্প করি। আরাপ মাথা নেড়ে বলল, ওহো, একদম না, আজ আমি নিজের হাতে তৈরি করব, সারপ্রাইজ বলতে পারো। তুমি বরং এক কাজ করো, মা আর রিয়া ছাদে বসে বাতাস খাচ্ছে, তুমিও গিয়ে ওদের সাথে জয়েন করো। আমি কফি বানিয়ে সোজা ছাদে নিয়ে আসছি, যাও তো লক্ষ্মীটি। তানিশার মনে সামান্য খটকা লাগলো। আরাপ রান্নাঘরে ঢুকতে চায় না সচরাচর, আজ হঠাৎ এত আগ্রহ কেন? তবু আরাপের জোরাজোরিতে শেয়ার না করতে পারল না, সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। ছাদে ফুরফুরে বাতাস বইছে, একপাশে কয়েকটা বেতের চেয়ার পাতা, সেখানে রাবিয়া আর রিয়া বসে গল্প করছেন। তানিশাকে দেখে রাবিয়া হাসি মুখে বললেন, এসো মা, বসো, আজকের বাতাসটা খুব আরামদায়ক, তাই না? তানিশা পাশে বসে পড়লো। কিছুক্ষণ পর আরাপ ট্রে হাতে ছাদে এলো। ট্রেতে 4 কাপ ধোয়া ওঠা কফি। কাপগুলো নামিয়ে সবার হাতে ধরিয়ে দিয়ে সে নিজেও একটা চেয়ার টেনে বসলো। নাও, খেয়ে দেখো তো কেমন হয়েছে, আমার নিজের রেসিপি। সবাই আরামে কফিতে চুমুক দিল। কফিটা বেশ সুস্বাদু, কিন্তু স্বাদে হালকা একটু তিতকুটে ভাব আছে, যা চিনি বা ক্রিমের আড়ালে লুকানোর চেষ্টা করা হয়েছে। তানিশা সেটা খেয়াল করেও কিছু বলল না। সে ভাবলো হয়তো কফির ব্র্যান্ড আলাদা। গল্প করতে করতে কফি খাওয়া শেষ হলো, কিন্তু মিনিট 10 যেতে না যেতে তানিশা অনুভব করলো তার শরীরটা কেমন যেন ভারী হয়ে আসছে। চোখের পাতাগুলো মনে হচ্ছে এক একটা পাথরের মতো ওজনদার। সে জোর করে চোখ মেলে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না, বারবার হাই উঠছে। শুধু সেই একাই নয়, খেয়াল করলো রিয়ার শাশুড়ি রাবেয়া খাতুনও ডুলছেন। রাবেয়া খাতুন আদো বোঝা চোখে বললেন, ওরে বাবা, তুই কি কফি খাওয়াইলি বলতো, আমার শরীরটা যে একদম ছেড়ে দিচ্ছে, চোখ খুলে রাখতে পারছি না, বড্ড ঘুম পাচ্ছে। আরাপ আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে বসেছিল। তার চোখে এখন আর সেই মিষ্টি ভাবটা নেই, বরং তাতে রয়েছে অদ্ভুত শীতলতা। সে হেসে জবাব দিল, আমার হাতের জাদুকরি কফি মা, ঘুম তো পাবেই, তোমরা গিয়ে শুয়ে পড়ো। রাবেয়া আর রিয়া টলতে টলতে উঠে দাঁড়ালেন। নেশাগ্রস্ত মানুষের মতো তারা সিঁড়ির দিকে পা বাড়ালেন। তানিশা বুঝতে পারল এটা স্বাভাবিক ঘুম নয়, আরাপ নিশ্চয়ই কফিতে কিছু মিশিয়েছে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পা দুটো যেন মেঝের সাথে গেঁথে গেছে, মাথাটা ভনভন করে ঘুরছে। সে কোনো মতে টেবিল ধরে নিজেকে সামলে নিয়ে অস্পষ্ট স্বরে বলল, আরাপ, সত্যি করে বলো তো, তুমি কি কফিতে কিছু মিশিয়েছো? আমার এমন লাগছে কেন? আরাপ উঠে এসে তানিশার খুব কাছে দাঁড়ালো। তানিশার মুখের উপর ঝুঁকে পড়ে গালে হাত বুলিয়ে বলল, আরে পাগলি, কি সব বলো? আমি কেন কিছু মেশাতে যাব? তুমি ক্লান্ত ছিলে, তাই হয়তো এমন লাগছে। চলো ঘুমে, তোমার চোখ জড়িয়ে আসছে। তানিশার কথা বলার শক্তি পেল না, সবকিছু তার চোখের সামনে দুলছে। সে পড়ে যাওয়ার আগে আরাপ তাকে পাজা কোলে করে তুলে নিল। তানিশার চেতনা তখনও পুরোপুরি লুপ্ত হয়নি, কিন্তু শরীর অবশ। সে আরাপের কাঁধে মাথা রেখে অস্পষ্টভাবে কিছু একটা বিড়বিড় করলো। আরাপ তাকে বেডরুমে এনে বিছানায় শুইয়ে দিল। তানিশার চোখের দিকে তাকিয়ে সে এক রহস্যময় হাসি হাসলো। তারপর কানের কাছে ফিসফিস করে বলল, ঘুমাও পাখি, আজকের রাতটা তোমার ঘুমনেরই রাত। তানিশা তলিয়ে গেল এক গভীর ঘুমের রাজ্যে। আরাপ সোজা হয়ে দাঁড়ালো। তার মুখের হাসিটা মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠল এক কঠিন অভিব্যক্তি। সে হাত ঘড়ির দিকে তাকালো। রাত 11:30। সময় হয়ে এসেছে। আজ বিকেলে সে দারোয়ান সেলিম মিয়াকে একটা মিথ্যে অজুহাত দিয়ে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন পুরো বাড়িতে সে ছাড়া জেগে থাকার কোনো প্রাণী নেই। আরাপ পকেট থেকে একটা চাবির গোছা বের করলো।
সে গোছায় চকচক করছে সেই ঘরের পিতলের তালার চাবি। ঘড়ির কাঁটায় যখন ঠিক 12টা, আরাফ বাড়ির পিছনের দিকে গেল। এই বিশাল পুরনো বাড়ির পিছনে ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের দিকে মুখ করে বাড়ির নিচতলার একটা গোপন দরজা আছে, যা বাইরের আগাছা আর লতা পাতায় এমন ভাবে ঢাকা থাকে যে দিনের আলোতেও কারো চোখ পড়বে না। আরাফ সাবধানে সেই দরজাটি খুলল। দরজা খোলার সাথে সাথেই এক ভ্যাপসা স্যাঁতসেঁতে গন্ধ নাকে এসে লাগলো। এটা একটা সুড়ঙ্গ পথ। আরাফ মোবাইলের টর্চ জ্বেলে সংকেত দিল। কিছুক্ষণের মধ্যে জঙ্গলের সরু রাস্তা চিরে একটা মাঝারি সাইজের কাভার্ড ভ্যান নিঃশব্দে এসে থামলো। হেডলাইট নিভানো, টাকের দরজা খুলে 4টা কালো পোশাক পরা সন্ডা মার্কা লোক নামলো। তাদের হাতে মোটা দস্তানা, মুখে মাস্ক। আরাপ ইশারা করতে তারা টাকের ভিতর থেকে 4টা বড় কফিন নামিয়ে আনলো। কফিনগুলো বেশ ভারী, চকচকে কাঠের তৈরি। তারা ধরাধরি করে কফিনগুলো নিয়ে সে গোপন দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। সোজা চলে গেল দোতলায় ওই ঘরের সামনে। আরাপ নিজের হাতে তালা খুললো। দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। ঘরের ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। আরাপ সুইচ টিপে আলো জ্বালালো না, শুধু মোবাইলের আলোয় কাজ সারলো। ঘরের ভিতর আগে থেকে 4টা কফিন রাখা ছিল। লোকগুলো নতুন আনা কফিনগুলো নামিয়ে রাখলো এবং আগে থেকে রাখা কফিনগুলো কাঁধে তুলে নিল। বিনিময় শেষ। আরাপ পকেট থেকে টাকার একটা মোটা বান্ডিল বের করে লোকগুলোর লিডারের হাতে দিল। লোকটি মাথা নেড়ে টাকাটা পকেটে পুরল। তারপর পুরনো কফিনগুলো ট্রাকে তুলে নিয়ে নিমেষেই অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আরাপ সুড়ঙ্গ পথ বন্ধ করে দিল সব কাজ শেষ করে। সে যখন নিজের ঘরে ফিরল তখন তার ঠোঁটে লেগে আছে এক তৃপ্তির হাসি। এই কফিনগুলোতে কি আছে তা শুধু আরাপ আর তার সিন্ডিকেট জানে। লাশ, মাদক নাকি সোনার বিস্কুট, তানিশার মতো সাধারণ মেয়ের পক্ষে এই গভীর রহস্য ভেদ করা অসম্ভব। পরের দিন সকাল, জানালার পর্দা ভেদ করে রোদ এসে তানিশার চোখে মুখে পড়ল। তানিশা নড়েচড়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু মনে হলো তার মাথার এক পাশে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। প্রচন্ড যন্ত্রণায় সে কুঁকড়ে গেল। চোখের পাতাগুলো আঠার মতো লেগে আছে। অনেক কষ্টে সে চোখ মেলল, দৃষ্টি ঝাপসা। সবকিছু কেমন ঘোলাটে লাগছে। সে দেখলো আরাপ আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাজছে। অফিস যাওয়ার জন্য একদম তৈরি। তানিশাকে জাগতে দেখে আরাপ টাই বাঁধতে বাঁধতেই বিছানার পাশে এসে বসলো। তানিশার এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে আলতো করে গাল টেনে দিল। কি ম্যাডাম, গুড মর্নিং। ঘুম কেমন হলো কাল রাতে? তানিশার মস্তিষ্ক তখনও কাজ করছে না। কাল রাতে সবকিছু কেমন ধোঁয়াশা মনে হচ্ছে। সে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু শরীরটা এতটাই দুর্বল মনে হলো হাড়গোড় সব ভেঙে গেছে। সে বিড়বিড় করে বলল, আরাপ, আমার মাথাটা খুব ব্যথা করছে, শরীরটা কেমন লাগছে কেন? তানিশা কথা শেষ করতে পারলো না, আবার বালিশে মাথা এলিয়ে দিল। আরাপ শব্দ করে হেসে উঠল। সে ঝুঁকে তানিশার কানের কাছে মুখ নিয়ে বলল, মাঝে মধ্যে এমন কড়া ডোজ না দিলে তুমি বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করো, তাই না? ভেবেছিলাম তুমি সহজ সরল একটা বোকা মেয়ে হবে, কিন্তু তোমার তো দেখি রগে রগে বুদ্ধি। আমার সব কাজে নাক গলানো শুরু করেছো। তানিশা আরাপের কথাগুলো শুনতে পাচ্ছে, কিন্তু তার অর্থ পুরোপুরি বুঝতে পারছে না। মস্তিষ্কের স্নায়ুগুলো অবশ হয়ে আছে। সে তাকাতে পর্যন্ত পারছে না। আরাপ তানিশার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তারপর খুব মায়া ভরা কিন্তু ঠান্ডা গলায় বলল, ভয় পেও না জান, আমি তোমাকে কখনো আঘাত করব না যদি তুমি চুপচাপ থাকো। কারণ তুমিই একমাত্র মেয়ে যাকে আমি মন থেকে ভালোবেসেছি। কিন্তু আমার কাজে বাধা দিলে তখন কি হবে সেটা আমি নিজেও জানি না। আরাপ উঠে দাঁড়িয়ে কোটটা গায়ে জড়ালো। ঘড়ি পড়তে পড়তে শেষ দিতে দিতে রুম থেকে বেরিয়ে গেল। তানিশা বিছানায় পড়ে রইল এক জীবন্ত লাশের মতো। তার শরীর অবশ, কিন্তু মনের গহীনে এক নতুন আতঙ্কের জন্ম হলো। আরাপ শুধু প্রতারক নয়, সে ভয়ঙ্কর কোনো অপরাধের সাথে জড়িত। আর তানিশা এখন সেই অপরাধীর খাঁচায় বন্দি এক অসহায় পাখি। তানিশার চোখের পাতা যখন একটু একটু করে খুলল, তখন জানালার ওপারে দুপুরের কড়া রোদ এসে পড়েছে।
বিছানার পাশে রাখা টেবিল ঘড়ির দিকে তাকিয়ে সে চমকে উঠল। দুপুর 2টো বাজে। বিশ্বাসই হতে চাইল না তার। সে গতকাল সন্ধ্যায় কফি খাওয়ার পর যে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল তা ভাঙল কিনা এতক্ষণে। শরীরটা ভীষণ ভারী লাগছে। মনে হচ্ছে যেন কয়েক মন ওজনের পাথরকেও চাপিয়ে দিয়েছে বুকের উপর। চোখের পাতাগুলো আঠার মতো লেগে আছে। জোর করে মেলাতে হচ্ছে। মাথার ভিতরটা ভো ভো করছে, যেন হাজারটা মৌমাছি একসাথে গুনগুন করছে মস্তিষ্কে। তানিশা কোনো মতো বিছানা ছেড়ে উঠে বসলো। পা মাটিতে ফেলতেই মনে হলো চারদিক দুলছে। দেওয়াল ধরে টলতে টলতে সে ওয়াশরুমের দিকে গেল। বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজের চেহারা দেখে নিজেই আঁতকে উঠল তানিশা। চোখের নিচে কালি পড়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, মুখটা ফ্যাকাশে। সে ঝটপট শাওয়ার সেরে নিল। ঝরঝর করে ঠান্ডা পানি যখন শরীর ভিজিয়ে দিল তখন যেন প্রাণ ফিরে পেল একটু। দীর্ঘক্ষণ পানির নিচে দাঁড়িয়ে থাকার পর ঘুমের সেই আঠালো রেশটা কিছুটা কাটলো। গোসল সেরে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে রুমে এসে বসলো তানিশা। শরীরটা এখন হালকা লাগছে, কিন্তু মনের ভিতর খচখাচানি এটা গেল না। কাল রাতে কি হয়েছিল, আরাফের কফি, তারপর সেই অদ্ভুত ঘুম, সব কি স্বাভাবিক ছিল, নাকি ওই কফিতে আসলেই কিছু মিশানো ছিল? পোশাক বদলে তানিশা ধীর পায়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। ডাইনিং টেবিলে খাবার ঢাকা দেওয়া। রাবেয়া খাতুন সোফায় বসে পান চিবোচ্ছেন আর রিয়া পাশে বসে টিভিতে কোনো একটা সিরিয়াল দেখছে। তানিশাকে দেখা মাত্রই রাবেয়া খাতুন পান চিবানো থামিয়ে অবাক হয়ে বললেন, কিরে মা, তুই আজ এত দেরি করলি যে? সে কখন থেকে বসে আছি তোর জন্য। শরীর ঠিক আছে তো? তানিশা স্লান হাসার চেষ্টা করলো, তারপর বলল, জানি না মা, কেন যেন আজ ঘুমটাই ভাঙতে চাইছিল না। শরীরটা বড্ড ক্লান্ত লাগছিল। আপনারা খেয়েছেন? রাবেয়া বললেন, হ্যাঁ আমরা খেয়েছি। জামা, আর দেরি করিস না, টেবিলে খাবার দেওয়া আছে, রিয়া বেড়ে দিচ্ছে, খেয়ে নে। তানিশা খেতে বসলো। রিয়া প্লেটে ভাত আর তরকারি বেড়ে দিল। তানিশা ভাতের দলা মুখে তুলছে ঠিকই, কিন্তু কোনো স্বাদ পাচ্ছে না। জিহ্বাটা কেমন তেতো হয়ে আছে। খেতে খেতেই তার মনে পড়ে গেল সকালের কথা। আফসার মনে পড়ছে, আরাপ অফিসে যাওয়ার সময় কি যেন বলছিল। কি বলছিল সে? কড়া ডোজ, বাড়াবাড়ি, নাকি এগুলো তানিশার ঘুমের ঘরের কল্পনা? খাওয়া শেষ করে তানিশা আবার রাবেয়ার পাশে এসে বসলো কিছুক্ষণ, কিন্তু শান্তি পেল না। মাথাটা আবার চক্কর দিয়ে উঠলো। মনে হচ্ছে চারপাশের দেওয়ালগুলো তার দিকে এগিয়ে আসছে। সে কপালে হাত দিয়ে বলল, মামার ভালো লাগছে না, আমি একটু ঘরে গিয়ে শুই। রাবেয়া চিন্তিত মুখে বললেন, আচ্ছা জামা, রেস্ট নে। তানিশা সিঁড়ি বেয়ে দোতলায় উঠে নিজের ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। আর ঢুকেই তার রক্ত হিম হয়ে গেল। রুমটা ফাঁকা থাকার কথা, কিন্তু তানিশা দেখলো তার বিছানার উপর একটা মেয়ে বসে আছে। মেয়েটার চুলগুলো এলোমেলো, মুখের উপর ছড়িয়ে আছে, তাই চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। কিন্তু যেটা সবচেয়ে ভয়ানক, তা হলো মেয়েটার হাত দুটো খাটের পায়ের সাথে শিকল দিয়ে বাঁধা। মেয়েটা সেই শিকল ছেঁড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে আর ছটফট করছে। তানিশা নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না। সে কি স্বপ্ন দেখছে নাকি ভুল দেখছে? সে চোখ ডলল, আবার তাকালো, দৃশ্যটা বদলালো না। মেয়েটি এবার মাথা তুলে চিৎকার করে উঠলো, কিন্তু তার গলা দিয়ে বের হলো এক প্রচন্ড আর্তনাদ। আমাকে ছেড়ে দাও, আমি পাগল নই। বিশ্বাস করো, আমি পাগল নই। তোমরা কেন আমায় পাগল বলছো? আমি সব জানি, আমি সব ফাঁস করে দেব। মেয়েটি হাউমাউ করে কাঁদতে লাগলো। তানিশার পা মেঝের সাথে আটকে গেল। সে নড়তে পারছে না, তার শ্বাস বন্ধ হয়ে আসছে। এটা কি হ্যালোসিনেশন, নাকি এই ঘরে সত্যি অতীতের এমন কিছু ঘটেছিল যা এখন তার চোখের সামনে ভেসে উঠছে? হঠাৎ দৃশ্যপট বদলে গেল। তানিশা বলল, ঘরের অন্য কোণে এক মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন। তিনি কাঁদতে কাঁদতে মিনতি করছেন, আমার মেয়ে পাগল নয় গো, তোমরা ওরে মেরো না, ওরে ছেড়ে দাও। ঠিক তখনই ছায়ার আড়াল থেকে এক কালো পোশাক পরা লোক বেরিয়ে এলো। তার হাতে একটা ভারী লোহার রড। লোকটা দয়া মায়া ছাড়াই সজোরে আঘাত করলো মহিলাটির মাথায়। আহ! তানিশা চিৎকার করে উঠতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না।
মহিলাটি গঙ্গানি দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। গাঢ় লাল রক্তের মেঝে সাদা টাইলস ভেসে যাচ্ছে। রক্তের সেই স্রোত ধীরে ধীরে এগিয়ে আসছে তানিশার পায়ের দিকে। রক্তের গন্ধে ঘরটা ভরে উঠল। তানিশা সহ্য করতে পারল না, তার মস্তিষ্কের শিরগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। সে দুই হাতে কানে চেপে ধরল। বন্ধ করো, এসব বন্ধ করো বলে আকাশ পাটা এক চিৎকার দিয়ে সে জ্ঞান হারিয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল। জ্ঞান যখন ফিরল তখন জানালার বাইরে বিকেল শেষ হয়ে সন্ধ্যা নেমে এসেছে। তানিশা চোখ মেলে দেখল সে তার বিছানায় শুয়ে আছে। মাথার কাছে উদ্বিগ্ন মুখে বুকে বসে আছে আরাপ। সে তানিশার হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় ধরে রেখেছে। আর অন্য পাশে দাঁড়িয়ে আছে তাদের ফ্যামিলি ডাক্তার মোহিত সাহেব। তিনি তানিশার দিকে তাকিয়ে আছে। তানিশার নড়াচড়া করতেই আরাপ ঝুঁকে এলো। জ্ঞান ফিরেছে। তানিশা, তুমি ঠিক আছো? তানিশা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখের সামনে এখনো ভাসছে সেই রক্ত, সেই ছিকলে বাঁধা মেয়ে। সে অস্পষ্ট স্বরে বলল, রক্ত? ওই মেয়েটা তাকে মেরে ফেললো? ডক্টর মোহিত আরাপের দিকে তাকিয়ে ইশারা করলেন। তারপর তানিশাকে বললেন, মিসেস তানিশা শান্ত হন। আপনি হ্যালুসিনেশন দেখছেন। অতিরিক্ত মানসিক চাপ আর ঘুমের অভাব থেকে ব্রেনের নার্ভগুলো দুর্বল হয়ে পড়েছে। তেমন উল্টাপাল্টা দৃশ্য দেখেছেন। ভয়ের কিছু নেই। আমি হাই পাওয়ারের কিছু সিডেটিভ আর নার্ভ রিল্যাক্সিং ওষুধ লিখে দিচ্ছি। কয়েকটা দিন পূর্ণ বিশ্রামে থাকলে সব ঠিক হয়ে যাবে। তানিশা দুর্বল গলায় বলল, কিন্তু ডাক্তার, আমি স্পষ্ট দেখেছি। আরাপ আলতো করে তানিশার মুখে হাত রেখে থামিয়ে দিল। চুপ করো তো। ডাক্তার যা বলছেন শোনো। তুমি বড্ড বেশি টেনশন করছো ইদানিং। মেঘলার বিষয়গুলো ভাবতে ভাবতে তোমার নার্ভাস ব্রেকডাউন হয়েছে। প্লিজ নিজেকে একটু সময় দাও। ডক্টর মুহিত ওষুধগুলো বুঝিয়ে দিয়ে চলে গেলেন। আরাপ উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর নিজ হাতে তানিশাকে চুপ খাইয়ে দিল। তানিশা খাওয়ার একদম ইচ্ছে ছিল না, কিন্তু আরাফের জোরাজুরিতে খেতে হলো। খাওয়া শেষে আরাফ একটা নীল রঙের ক্যাপসুল আর এক গ্লাস পানি এগিয়ে দিল। নাও, ওষুধটা খেয়ে নাও। ডক্টর বলেছে এটা খেলে তোমার ব্রেন রেস্ট পাবে। তানিশা ওষুধের দিকে তাকিয়ে ইতস্ত করলো। কালকের কফের কথা মনে আছে, কিন্তু আরাফের চোখের দিকে তাকিয়ে সে না করতে পারল না। আরাফের চোখে এখন কেবলই ভালোবাসার উদ্বেগ। তানিশা ওষুধটা খেয়ে নিল। আরাপ তানিশাকে বুকের মাঝে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তানিশার চুলে বিলি কাটতে কাটতে বলল, বোকা মেয়ে, কি নিয়ে এত টেনশন করছো বলো তো? আমি তো আছি তোমার পাশে। সব ঠিক হয়ে যাবে। শুধু আমাকে বিশ্বাস করো। তানিশার চোখের পাতা আবার ভারী হয়ে এলো ওষুধের প্রভাবে। তার চেতনা লোপ পেতে লাগলো। আরাপের বুকে মাথা রেখে তলিয়ে গেল গভীর ঘুমে। কিন্তু ঘুমানোর আগে তার মনে হলো, আরাপের এই ভালোবাসা কি সত্যি, নাকি এটাও তাকে পাগল বানানোর এক সূক্ষ্ম চক্রান্ত? পরের দিন যখন ঘুম ভাঙলো তখন ঘড়ির কাঁটায় সকাল 11টা। তানিশা চোখ মেলল, কিন্তু বিছানা ছেড়ে উঠার শক্তি পেল না। মনে হচ্ছে তার শরীরের প্রতিটি হাড় থেকে ক্যালসিয়াম শুষে নেওয়া হয়েছে। সে হাত পা নাড়তে চাইল, কিন্তু শরীর তার কথা শুনল না। অবশ হয়ে পড়ে রইল বিছানায়। অনেক কষ্টে সে কোনোয়ে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করলো। মাথাটা টলছে। হঠাৎ তার নজরে পড়ল সামনের দেওয়ালটার দিকে। দেওয়ালটা কেমন যেন নড়ছে। তানিশা চোখ কষলে আবার তাকালো। হ্যাঁ, ভুল দেখছে না সে। দেওয়ালের মাঝখানে একটা সরু ফাটল দেখা যাচ্ছে। ফাটলটা ধীরে ধীরে বড় হচ্ছে। মনে হচ্ছে দেওয়ালের ওপাশ থেকে কেউ প্রচন্ড শক্তি দিয়ে ধাক্কা দিচ্ছে। প্লাস্টার ধসে পড়ার শব্দ তানিশার কানে স্পর্শ বাজছে। কি হচ্ছে এসব? তানিশা ভয়ার্ত গলায় বিড়বিড় করলো। হঠাৎ দেওয়ালের ফাটলটা একটা বিশাল গর্তে পরিণত হলো। আর সেই অন্ধকার গর্ত থেকে বেরিয়ে এলো এক বীভৎস কালো মাথা। চেরা জিভ লকলক করছে। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। একটা বিশাল সাপ, অজগরের মতো মোটা কিন্তু কোবরার মতো ফনা তোলা। সাপটা হেসে শব্দ করতে করতে ধীরে ধীরে প্রায় অর্ধেক শরীর বের করে আনলো দেওয়াল থেকে। তার শরীর বেয়ে এক ধরনের পিচ্ছিল তরল গড়িয়ে পড়ছে। সাপটা সরাসরি তানিশার দিকে তাকিয়ে ফনা তুললো। মনে হচ্ছে এখনই ছোবল মারবে। তানিশা পালানোর জন্য নড়তে চাইল,
কিন্তু তার শরীর যেন প্যারালাইজড হয়ে গেছে। সে শুধু দেখলো সাপটা হা করে তার দিকে এগিয়ে আসছে। মৃত্যু ভয় আর আতঙ্কে তানিশা গলা দিয়ে বেরিয়ে এলো এক আকাশ ফাটানো চিৎকার, বাঁচাও। তানিশা জানে না এটা সত্যি নাকি সেই ওষুধের প্রভাবে দেখা আরেকটা হ্যালুসিনেশন। কিন্তু ভয়টা তার কাছে একদম বাস্তব। তার সাজানো সংসার এখন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছে নতুন কোনো বিভীষিকা। চলবে নিষিদ্ধ ঘর গল্পের দ্বিতীয় অংশ, লেখা শিহাব হোসেন।